বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে, আমি সেই কোর্সের ক্লাস নিচ্ছি। আমাদের আজকের লেকচারের শিরোনাম অর্গানোজেনেসিস। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা অর্গানোজেনেসিস সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা সোমাটিক এমব্রায়োজেনেসিস সম্বন্ধে জানবে এবং বলতে পারবে, সেল সাসপেনশন কালচার সম্বন্ধে বলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠের বিষয়বস্তুতে চলে আসি। প্রথমে আমরা জানবো যে অর্গানোজেনেসিস কি। অঙ্গ উৎপাদনের প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলে। টিস্যু কালচারের ভাষায় কালচারকৃত ক্যালাস থেকে কোনো অঙ্গের উদ্ভব ও বিকাশ হওয়াকেই অর্গানোজেনেসিস বলা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় সর্বপ্রথমে উদ্ভিদের কোন একটা সজীব অংশ, সজীব সতেজ বিভাজনক্ষম অংশ, সেটা হতে পারে মূল বা কাণ্ডের খণ্ডাংশ, পাতার খণ্ডাংশ, পরাগরেণু, ভ্রূণ বা যে কোনো পার্ট হতে পারে। তাহলে উদ্ভিদ দেহের কোনো সজীব সতেজ অংশ থেকে ক্যালাস উৎপন্ন করা হয়। এরপর ওই ক্যালাসকে পৃথক পৃথক মিডিয়ামে বিভিন্ন মাত্রার হরমোন যোগে আবার কালচার করা হয়। ক্যালাস থেকে কোনো একটা অঙ্গের বিকাশ অনেকাংশেই এই হরমোনের সঠিক অনুপাতের উপর নির্ভর করে। সাধারণত সাইটোকাইনিনের মাত্রা যদি বেশি হয় তাহলে মুকুল উৎপন্ন হয়, এবং অক্সিনের মাত্রা বেশি হলে ক্যালাস থেকে রুট বা মূল উৎপন্ন হয়। তাহলে টিস্যু কালচারের ভাষায় কালচারকৃত ক্যালাস থেকে কোনো একটা অঙ্গের উদ্ভব ও বিকাশ হওয়াকেই বলা হয় অর্গানোজেনেসিস। তাহলে অঙ্গ উৎপাদনের প্রক্রিয়াকেই বলা হয় অর্গানোজেনেসিস, এবং টিস্যু কালচারের ভাষায় কালচারকৃত ক্যালাস থেকে কোনো অঙ্গের উদ্ভব এবং বিকাশ হওয়াকেই অর্গানোজেনেসিস বলা হয়ে থাকে। পরবর্তী স্লাইডে আমরা যাই। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে টিস্যু কালচার কাকে বলে এবং টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপগুলো পড়েছিলাম। আমি জানি তোমাদের এগুলো মনে আছে, তারপরে আমরা আবার একটু জিনিসগুলো মনে করে নিব। তাহলে আমরা টিস্যু কালচার বলতে কি বলেছিলাম, যে সাধারণভাবে টিস্যু কালচার বলতে উদ্ভিদের কোন একটা বিভাজনক্ষম অংশ, সেটা হতে পারে শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, এমনকি একক কোষ বা কোনো অঙ্গ জীবাণুমুক্ত মিডিয়ামে কালচার বা আবাদ করার পদ্ধতিকে বোঝায়। তাহলে টিস্যু কালচার বলতে আমরা কি বুঝবো? একটা সুস্থ সবল নিরোগ উদ্ভিদের যে কোনো একটা বিভাজনক্ষম অংশকে উপযুক্ত কালচার মিডিয়ামে কালচার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলি টিস্যু কালচার। তো এই যে কালচার মাধ্যমে উদ্ভিদের কোনো অংশ থেকে কালচার করা হয়, সেই অংশটা এই কালচার মিডিয়াম থেকে তার পুষ্টি এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে এবং একটি প্লান্টলেট বা অণুচারায় পরিণত হয়। তো টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে। ধাপগুলো কি কি ছিল? যে এক্সপ্লান্ট নির্বাচন, মিডিয়াম বা আবাদ মাধ্যম প্রস্তুতকরণ, মিডিয়ামটিকে জীবাণুমুক্তকরণ, মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, চারা উৎপাদন, চারা টবে স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে স্থানান্তর। তাহলে প্রথম যে ধাপটা আমি বললাম যে এক্সপ্লান্ট নির্বাচন, এটা কি ছিল? যে সুস্থ সবল একটা নিরোগ উদ্ভিদ হতে একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশকে এক্সপ্লান্ট হিসেবে সংগ্রহ করা হয়। এই এক্সপ্লান্ট গুলোকে গবেষণাগারে নিয়ে আসার পর প্রথমে এগুলোকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করে নিতে হয়, যেন এর সারফেসে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেটা যেন দূর হয়ে যায়। এরপর এটাকে স্যাভলন ওয়াটারে ওয়াশ করে নিতে হয়, খুব সামান্য পরিমাণে স্যাভলন ব্যবহার করতে হয়। এরপরে এটাকে মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট যদি শেক করানো হয়, তাহলে এই সারফেসের গায়ে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে, সেই মাইক্রো অর্গানিজমসটা ধ্বংস হয়ে যায়। এরপরে মার্কারি ক্লোরাইড সলিউশনে এটাকে 5 থেকে 6 মিনিট শেক করানোর পরে এটাকে আবার 4 থেকে 5 বার ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেওয়া হয়, যেন এর গায়ে কোনো মার্কারি ক্লোরাইড সলিউশন না লেগে থাকে। তাহলে এই ছিল এক্সপ্লান্ট নির্বাচন, এবং নির্বাচিত এক্সপ্লান্টকে ফিল্ড থেকে ল্যাবরেটরিতে নিয়ে আসার পর তার সারফেসটা স্টেরিলাইজেশন করার প্রসেস। দ্বিতীয় যে ধাপটা ছিল সেটা হচ্ছে মিডিয়াম বা আবাদ মাধ্যম প্রস্তুতকরণ।
এক্ষেত্রে বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সমন্বয়ে এমএস মিডিয়াম তৈরি করে সেটাকে যে পাত্রে টিস্যু কালচারের কাজগুলো করা হবে সেই কাঁচ পাত্রে ঢেলে কাঁচ পাত্রগুলোকে অটোক্লেভ মেশিনের মাধ্যমে অটোক্লেভ করে নিতে হয়েছিল। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলোর সমন্বয়ে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যমটা প্রস্তুত করা হয়েছিল। তৃতীয় যে ধাপটি ছিল মিডিয়ামটিকে জীবাণুমুক্তকরণ। এই যে মিডিয়ামটিকে তৈরি করা হলো এবং উপযুক্ত কাঁচ পাত্রে মিডিয়ামটাকে ঢেলে নেওয়া হলো, এবার অটোক্লেভ মেশিনে এই মিডিয়াম সহ এই কাঁচ পাত্রগুলোকে সুন্দর করে সাজিয়ে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট এটাকে অটোক্লেভ করা হয়েছিল। এবং এই টেম্পারেচারে এই স্টিম হিটে এই কালচার মিডিয়ামে যদি কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। এরপরে ছিল মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন। এটা কেমন ছিল যে এই কাজটা করা হয়েছিল লেমিনার এয়ারফ্লো মেশিনের সামনে। এখানে লেমিনার এয়ারফ্লো মেশিনটা কাজ শুরু করার কমপক্ষে 20 মিনিট আগে অন করা হয়েছিল এবং এই লেমিনার এয়ারফ্লো মেশিনের দুই পাশ এবং বেঞ্চটা অ্যালকোহলে কটন ভিজিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল এবং এই লেমিনার এয়ারফ্লো মেশিনের সামনে বসে এই কালচার মিডিয়াম যে পাত্রে রাখা হয়েছিল সেই কালচার মিডিয়ামে সেই এক্সপ্লান্টটাকে স্থাপন করা হয়েছিল। স্থাপন করার পর যখন এটাকে গ্রোথ চেম্বারে রেখে দেওয়া হয়েছিল তখন একটা নির্দিষ্ট সময় পর দেখা গেছে কি যে এই এক্সপ্লান্টটার কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষ সৃষ্টি করেছে, যেটাকে আমরা বলছি ক্যালাস। কালচার মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন করে এটাকে যখন গ্রোথ চেম্বারে রেখে দেওয়া হয়েছে তখন একটা নির্দিষ্ট সময় পরে এই এক্সপ্লান্টটা বিভাজিত হয়ে অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষের সৃষ্টি করেছে, যেটাকে আমরা বলেছিলাম ক্যালাস। পরবর্তীতে এই ক্যালাসকে যখন আবার কালচার মিডিয়ামে কালচার করা হয়েছে তখন এখান থেকে শুট এবং লিফ তৈরি হয়েছে। পরবর্তীতে এটাকে যখন মূল উৎপাদক মিডিয়ামে দেওয়া হয়েছে তখন মূল উৎপন্ন হয়েছে। মূল, রুট, শুট এবং লিফের সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ অণুচারা বা প্লান্টলেট তৈরি হয়েছে। চারা যখন উৎপাদন হয়ে গেল এইবার ছোট একটা পাত্রে মাটি এবং জৈব সার ভরে সেই পাত্রে এই চারাগুলোকে লাগানো হয়েছিল এবং ধীরে ধীরে বাইরের পরিবেশের সাথে একে অ্যাডজাস্ট করানো হয়েছিল। যখন এটা বাইরের পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে তখন একে প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে স্থানান্তর করা হয়েছিল। এই ছিল টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলো। আমি জানি তোমাদের মনে আছে, তারপরে আমরা আবার একটু স্মরণ করে নিলাম। এরপরে চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। এবার আমরা জানবো যে সোমাটিক এমব্রায়োজেনেসিস, এটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। সোমাটিক এমব্রায়োজেনেসিস কি? যে স্বাভাবিকভাবে উদ্ভিদের মেল এবং ফিমেল গ্যামেটের মধ্যে ফিউশন তথা নিষেকের ফলে এককোষী জাইগোট সৃষ্টি হয় এবং এই এককোষী জাইগোট হতে ধারাবাহিক মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ উৎপন্ন হয়। আমি আবার বলি যে স্বাভাবিক নিয়মে উদ্ভিদের মেল এবং ফিমেল গ্যামেটের মধ্যে ফিউশন তথা নিষেকের ফলে এককোষী জাইগোট তৈরি হয় এবং এই এককোষী জাইগোট হতে ধারাবাহিক মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ উৎপন্ন হয়। এই বহুকোষী ভ্রূণ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হয় এমব্রায়োজেনেসিস। এই প্রক্রিয়ায় যে এমব্রায়োটা উৎপন্ন হয় তাকে বলা হয় জাইগোটিক এমব্রায়ো। আচ্ছা, এবার আমরা জানবো যে সোমাটিক এমব্রায়োজেনেসিস কি। ইনভিট্রো পদ্ধতিতে উদ্ভিদের এক বা একগুচ্ছ দেহকোষকে কালচার মিডিয়ামে কালচার করে এই জাইগোটিক ভ্রূণের মতো অসংখ্য ক্ষুদ্র সুগঠিত বাইপোলার এমব্রায়োর বিকাশ ঘটানো হয়। একে বলা হচ্ছে সোমাটিক এমব্রায়োজেনেসিস। আমি আরেকবার একটু বলি, ইনভিট্রো পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের এক বা একগুচ্ছ দেহকোষকে কালচার মিডিয়ামে কালচার করে জাইগোটিক ভ্রূণের মতো অসংখ্য ক্ষুদ্র সুগঠিত বাইপোলার ভ্রূণের বিকাশ ঘটানো হয়। একে বলা হয় সোমাটিক এমব্রায়োজেনেসিস এবং এই ভ্রূণকে বলা হয় সোমাটিক এমব্রায়ো। বিজ্ঞানী কোহলেনবার্গ ভ্রূণের যে শ্রেণীবিন্যাসটা করেছেন সেটা অনুযায়ী তিনি ভ্রূণকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছেন। একটাকে বলা হচ্ছে জাইগোটিক ভ্রূণ এবং আরেকটাকে বলা হচ্ছে অ্যাজাইগোটিক ভ্রূণ। জাইগোটিক ভ্রূণ কোনটা? যে ভ্রূণটা নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোট থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় জাইগোটিক ভ্রূণ। আর অ্যাজাইগোটিক ভ্রূণ যে ভ্রূণ জাইগোট ছাড়া অন্য যে কোনো কোষ থেকে উৎপন্ন হয়। এদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সোমাটিক এমব্রায়ো, পার্থেনোজেনেটিক এমব্রায়ো এবং অ্যান্ড্রোজেনিক এমব্রায়ো। সোমাটিক এমব্রায়ো কোনটা?
যে সকল ভ্রূণ জাইগোট ব্যতীত স্পোরোফাইটিক অন্য কোষ বা অঙ্গজ কোষ থেকে উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় সোমাটিক এমব্রায়ো। পার্থেনোজেনেটিক এমব্রায়ো কোনটা? যে সকল এমব্রায়ো অনিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হয়। আর এন্ড্রোজেনিক এমব্রায়ো যে সকল এমব্রায়ো শুধু পরাগরেণু থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এবার আমরা জানবো যে সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রক্রিয়াটা সম্বন্ধে আমরা জানবো। দুটো ভিন্ন পথে সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। একটাকে বলা হচ্ছে ডাইরেক্ট এমব্রায়োজেনেসিস আর একটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট এমব্রায়োজেনেসিস। ডাইরেক্ট এমব্রায়োজেনেসিস কোনটা? যে ক্যালাস তৈরি ছাড়া কালচারকৃত এক্সপ্লান্টের এক বা একাধিক কোষ বিভাজনে অংশগ্রহণ করে প্রো এমব্রিও গঠনের মাধ্যমে ভ্রূণ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ডাইরেক্ট সোমাটিক এমব্রায়োজেনেসিস। আর ইনডাইরেক্ট এমব্রায়োজেনেসিস কোনটাকে বলবো? এক্ষেত্রে কালচারকৃত এক্সপ্লান্ট হতে ক্যালাস তৈরির পর সেই ক্যালাস হতে ভ্রূণ তৈরি হয়। উদ্ভিদের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ইনডাইরেক্ট সোমাটিক এমব্রায়োজেনেসিস হতে দেখা যায়। তো ইনডাইরেক্ট সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রক্রিয়ায় দেহকোষ হতে এই যে এমব্রায়ো বিকাশে যে প্রয়োজনীয় পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলো আমরা এখন একটু আলোচনা করব। ইন্ডাকশন এন্ড প্রলিফারেশন অফ এমব্রায়োজেনিক ক্যালাস। এটা আবার প্রথমে আমরা আলোচনা করব যে এক্সপ্লান্ট নির্বাচন। তো এক্সপ্লান্ট কিভাবে নির্বাচনটা কিভাবে হবে? যে প্রথমে একটা সুস্থ সবল নিরোগ উদ্ভিদের কোনো একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশ, এটা হতে পারে কচি পুষ্পমঞ্জরি, স্কুটেলাম, কচি মূল, অপরিণত পত্রক, হাইপোকটাইল, যে কোনো একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশকে এক্সপ্লান্ট হিসাবে নির্বাচন করতে হবে। তো এই এক্সপ্লান্ট নির্বাচন করার পর সেটা ল্যাবরেটরিতে নিয়ে এসে প্রথমে এটাকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করে নিতে হবে। এরপরে একে সামান্য স্যাভলন পানিতে ওয়াশ করতে হবে। তারপরে 0.1% মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট যদি এটাকে শেক করানো যায় তাহলে এর সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে সেটা ধ্বংস হয়ে যাবে। এরপর একে 4 থেকে 5 বার ডিস্টিল ওয়াটারে ওয়াশ করে নিতে হবে যেন এই এক্সপ্লান্টের সারফেসে কোনো মার্কারি ক্লোরাইড সলিউশন লেগে না থাকে। তাহলে এই ছিল এক্সপ্লান্ট নির্বাচন। এরপরে দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে কালচার মিডিয়াম তৈরি। তো এক্ষেত্রে অক্সিন বিশেষ করে 2,4-D যুক্ত এমএস মিডিয়াম ব্যবহার করা হয়। এই মিডিয়ামকে ইন্ডাকশন মিডিয়াম বা প্রলিফারেশন মিডিয়ামও বলা হয়। এমব্রায়োজেনিক ক্যালাস প্রতিষ্ঠা। এক্ষেত্রে উদ্ভিদ হতে উপযুক্ত এক্সপ্লান্ট নির্বাচন করে এই যে ইন্ডাকশন মিডিয়াম বা কালচার মিডিয়াম, সেই মিডিয়ামে কালচার করলে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু এমব্রায়োজেনিক ক্যালাস প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এমব্রায়োজেনিক ক্যালাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন এদের কোষ প্রাচীর পাতলা হয়, ঘন সাইটোপ্লাজম থাকে এবং বড় স্টার্চ দানা থাকে, বড় নিউক্লিয়াস বিদ্যমান, কোষ গহ্বর অত্যন্ত ছোট হয়। এরপরে ডিফারেন্সিয়েশন এন্ড ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। ভ্রূণ বিকাশ মিডিয়ামে এই এমব্রায়োজেনিক ক্যালাস সাবকালচার করলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কয়েকটা ধাপ অতিক্রম করে একটা পূর্ণাঙ্গ এমব্রায়ো তৈরি হয়। ধাপগুলো হলো গ্লোবুলার স্টেজ, হার্ড স্টেজ, টর্পেডো স্টেজ এবং কটিলিডোনারি স্টেজ। গ্লোবুলার স্টেজটা কিরকম? যে অক্সিন জাতীয় হরমোনের প্রভাবে এই যে এমব্রায়ো প্রিমোডিয়া আছে সেই এমব্রায়ো প্রিমোডিয়ার ছোট ছোট কোষগুলো বারবার সিমেট্রিক্যালি বিভাজনের ফলে একত্রিত হয়ে একটা গ্লোবুলার স্ট্রাকচার নেয়। এতে 3টা প্রাথমিক ভাজক কলা দেখা যায়, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এরপরে আসি হার্ড স্টেজ। হার্ড স্টেজটা কেমন? যে এই পর্যায়ে কোষের অ্যাসিমেট্রিক্যাল বিভাজনের ফলে এই যে গ্লোবুলার আকারটা, এই গ্লোবুলার আকারের পরিবর্তন হয়ে এটা হার্ট শেপ ধারণ করে। এক্ষেত্রে কালচার মিডিয়ামে অক্সিনের পরিবর্তে সাইটোকাইনিন যোগ করা হয়। তাহলে গ্লোবুলার স্টেজের পরে কোষের অ্যাসিমেট্রিক্যাল বিভাজনের ফলে গ্লোবুলার আকারটা পরিবর্তিত হয়ে এটা হার্ট আকৃতি ধারণ করে। এক্ষেত্রে কালচার মিডিয়ামে অক্সিনের পরিবর্তে সাইটোকাইনিন যোগ করা হয়। এরপরে আছে টর্পেডো স্টেজ। এক্ষেত্রে এই অ্যাসিমেট্রিক্যাল কোষ বিভাজনের ফলে যে হার্ট আকৃতির যে এমব্রায়োটা সেটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে টর্পেডো আকৃতি প্রাপ্ত হয়। এই পর্যায়ে উপরের দিকে শুট মেরিস্টেম এবং নিচের দিকে রুট মেরিস্টেম সৃষ্টি হয়, বাইপোলার গঠন প্রাপ্ত হয়। তাহলে তৃতীয় ধাপে অর্থাৎ টর্পেডো স্টেজে এসে
অ্যাসিমেট্রিক্যাল কোষ বিভাজনের ফলে হার্ট আকৃতির এমব্রায়োটা পরিবর্তিত হয়ে টর্পেডো আকৃতি প্রাপ্ত হয়। এই পর্যায়ে উপরের দিকে শুট মেরিস্টেম এবং নিচের দিকে রুট মেরিস্টেম সৃষ্টি হওয়ায় বাইপোলার গঠন প্রাপ্ত হয়। চতুর্থ যে স্টেজটা ছিল সেটা হচ্ছে কটিলিডোনারি স্টেজ। এই পর্যায়ে এই যে টর্পেডো স্টেজ আছে, এই টর্পেডো আকৃতির এমব্রায়োটা পরিবর্তিত হয়ে ওল্ড ম্যান স্টিক শেপ বা কটিলিডোনারি আকৃতি ধারণ করে। এই আকৃতির ভ্রূণেই কিন্তু ভ্রূণ মুকুল এবং ভ্রূণ মূল সুস্পষ্টভাবে দেখা যায়। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি এই স্লাইডে। এই যে এটা হচ্ছে এলংগেটেড জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তী ডেভেলপমেন্টের মাধ্যমে 2 সেলড প্রো এমব্রিও, এই প্রো এমব্রিও থেকে 16 সেলড এমব্রিও, তারপরে এটা পরিবর্তিত হয়ে এই যে স্টেজটা এটাকে বলা হচ্ছে গ্লোবিউলার এমব্রায়ো। গ্লোবিউলার স্টেজটা পরবর্তীতে রূপান্তরিত হয়েছে হার্ট শেপ এমব্রায়ো, এবং হার্ট শেপ এমব্রায়োটা কিন্তু এর পরের ধাপে রূপান্তরিত হয়ে হয় টর্পেডো শেপ, এবং টর্পেডো শেপটা কিন্তু লাস্ট পর্যায়ে যে হয় ওল্ড ম্যান স্টিক শেপ অথবা কটিলিডোনারি যে শেপ, সেই স্টেজে কিন্তু এটা যায়। চলে যাই আমরা পরবর্তী স্টেজে, যে এই যে কটিলিডোনারি স্টেজের যে এমব্রায়োটা, এখন এই এমব্রায়োকে যদি উচ্চ মাত্রার সুক্রোজ সমৃদ্ধ মিডিয়ামে যদি এটাকে কালচার করা হয় তাহলে এর কিছু জৈব রাসায়নিক পরিবর্তন হয় এবং এই ধরনের এমব্রায়োকে কিন্তু প্রয়োজন মতো সংরক্ষণ করা যায়। এরপরে জার্মিনেশন অফ এমব্রায়োস। এই যে পরিণত হওয়ার পর সোমাটিক এমব্রায়োস গুলোকে কালচার মিডিয়ামে কালচার করলে এই এমব্রায়োডের ভ্রূণ মুকুল হতে বিটক এবং ভ্রূণ মূল হতে মূল নির্গত হয়ে একটা পূর্ণাঙ্গ অণুচারা বা প্লান্টলেটে পরিণত হয়। এই পূর্ণাঙ্গ অণুচারা বা প্লান্টলেটকে পরবর্তীতে আবার অ্যাক্লিমাটাইজেশন প্রসেস অর্থাৎ বাইরের পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে একে মাঠে স্থানান্তরের উপযুক্ত করা হয়। তাহলে এই ছিল সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রসেস। আমরা আরেকবার একটু দেখে নিই যে সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রক্রিয়াটা কেমন হবে। যে দুটি ভিন্ন পথে সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, ডাইরেক্ট এমব্রায়োজেনেসিস, ইনডাইরেক্ট এমব্রায়োজেনেসিস। ডাইরেক্ট এমব্রায়োজেনেসিস কোনটা? যে ক্যালাস তৈরি ছাড়া কালচারকৃত এক্সপ্লান্টের এক বা একাধিক কোষ বিভাজনে অংশগ্রহণ করে প্রো এমব্রিও গঠনের মাধ্যমে এমব্রায়ো তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সোমাটিক এমব্রায়োজেনেসিস। আর ইনডাইরেক্ট এমব্রায়োজেনেসিস কোনটা? যে এক্ষেত্রে কালচারকৃত এক্সপ্লান্ট হতে ক্যালাস তৈরির পর সেই ক্যালাস হতে ভ্রূণ তৈরি হয়। অধিকাংশ উদ্ভিদে কিন্তু ইনডাইরেক্ট সোমাটিক এমব্রায়োজেনেসিস হতে দেখা যায়। তো এই যে ইনডাইরেক্ট সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রক্রিয়া, এটা কতগুলো ধাপের মাধ্যমে কতগুলো পর্যায়ে হয়ে থাকে, এগুলো কি আমরা একটু আলোচনা করি। যে ইন্ডাকশন এন্ড প্রলিফারেশন অফ এমব্রায়োজেনিক ক্যালাস, এক্ষেত্রে প্রথমে আসবে এক্সপ্লান্ট নির্বাচন। কি বলেছিলাম আমরা? যে একটা সুস্থ সবল নীরব উদ্ভিদ হতে যে কোনো একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশকে এক্সপ্লান্ট হিসেবে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর এই এক্সপ্লান্টটাকে ল্যাবরেটরিতে নিয়ে এসে প্রথমে এটাকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করতে হবে, এরপর এটাকে স্যাভলন ওয়াটারে ওয়াশ করতে হবে, তারপর এটাকে মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট শেক করলে এর সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে তাহলে সেই মাইক্রো অর্গানিজমস গুলো ধ্বংস হয়ে যাবে। এরপরে এটাকে 4 থেকে 5 বার ডিস্টিল ওয়াটারে ওয়াশ করলে এর এক্সপ্লান্টের সারফেসে কোনো মার্কারি ক্লোরাইড সলিউশন থাকবে না। এরপরে কালচার মিডিয়াম তৈরি করতে হবে। এক্ষেত্রে অক্সিন, বিশেষ করে 2,4-D যুক্ত এমএস মিডিয়ামটা ব্যবহার করা হয় এবং এই মিডিয়ামকে ইন্ডাকশন মিডিয়াম বা প্রলিফারেশন মিডিয়ামও বলা হয়ে থাকে। এমব্রায়োজেনিক ক্যালাস প্রতিষ্ঠা। কালচার মিডিয়ামে এক্সপ্লান্ট নির্বাচিত এক্সপ্লান্টকে কালচার করলে কয়েক সপ্তাহের মধ্যে এখানে এমব্রায়োজেনিক ক্যালাস তৈরি হতে দেখা যায়। এই এমব্রায়োজেনিক ক্যালাসের কোষগুলোতে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। বৈশিষ্ট্যগুলো কি? যে কোষ প্রাচীরটা পাতলা হয়, ঘন সাইটোপ্লাজম এবং বড় স্টার্চ দানা থাকে, কোষ গহ্বর অত্যন্ত ছোট হয় এবং নিউক্লিয়াসটা বড় হয়। এরপরে ডিফারেন্সিয়েশন এন্ড ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। এই ভ্রূণ বিকাশ মিডিয়ামে এমব্রায়োজেনিক ক্যালাস সাবকালচার করলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে
কয়েকটা ধাপ অতিক্রম করে এটা একটা পূর্ণাঙ্গ এমব্রায়োতে পরিণত হয়। ধাপগুলো কি কি? গ্লোবুলার স্টেজ, হার্ড স্টেজ, টর্পেডো স্টেজ এবং কটিলিডোনারি স্টেজ। গ্লোবুলার স্টেজটা কেমন ছিল? যে অক্সিন জাতীয় হরমোনের প্রভাবে যে এমব্রায়ো প্রিমোর্ডিয়া, সেই এমব্রায়ো প্রিমোর্ডিয়ার ছোট ছোট কোষগুলো বারবার সিমেট্রিক্যালি বিভাজনের ফলে একত্রিত হয়ে গ্লোবুলার রূপ নেয়। এটা তিনটি ভাজক কলা, প্রাথমিক তিনটি ভাজক কলা দেখা যায়, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এরপরে ছিল হার্ড স্টেজ। গ্লোবুলার স্টেজের পর কোষগুলো অ্যাসিমেট্রিক্যাল বিভাজনের ফলে এই গ্লোবুলার আকারটা পরিবর্তিত হয়ে এটা হার্ড আকার ধারণ করে। এক্ষেত্রে কালচার মিডিয়ামে অক্সিনের পরিবর্তে সাইটোকাইনিন যোগ করা হয়। টর্পেডো স্টেজ, এক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল কোষ বিভাজনের ফলে হার্ট আকৃতির যে এমব্রায়োটা আছে সেই এমব্রায়োটা টর্পেডো আকার প্রাপ্ত হয়। এই পর্যায়ে কিন্তু উপরের দিকে শুট মেরিস্টেম এবং নিচের দিকে রুট মেরিস্টেম সৃষ্টি হয়, বাইপোলার একটা স্ট্রাকচার প্রাপ্ত হয়। এরপরে যে স্টেজটা ছিল সেটা হচ্ছে কটিলিডোনারি স্টেজ। এই পর্যায়ে টর্পেডো আকৃতির এমব্রায়োটা পরিবর্তিত হয়ে ওল্ড ম্যান স্টিক শেপ বা কটিলিডোনারি আকৃতি ধারণ করে। এই আকৃতির ভ্রূণে ভ্রূণ মুকুল এবং ভ্রূণ মূল সুস্পষ্টভাবে কিন্তু দেখা যায়। এরপরে এই যে এমব্রায়োটা, এই এমব্রায়োকে যদি উচ্চমাত্রার সুক্রোজ সম্বলিত মিডিয়ামে কালচার করা হয় তাহলে এর কিছু জৈব রাসায়নিক পরিবর্তন হয়। এই ধরনের এমব্রিয়গুলোকে প্রয়োজন মতো সংরক্ষণ করে রাখা যায়। এরপরে এই যে জার্মিনেশন অফ এমব্রায়ার্স, এই যে এমব্রায়োগুলো এই সোমাটিক এমব্রায়োগুলোকে কালচার মিডিয়ামে কালচার করলে এমব্রায়োগুলোর ভ্রূণ মুকুল থেকে বিটপ এবং ভ্রূণ মূল থেকে মূল নির্গত হয়ে একটা পূর্ণাঙ্গ অনুচারাতে পরিণত হয়ে যায়। পরে এই পূর্ণাঙ্গ অনুচারাকে আবার ধীরে ধীরে বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে এটাকে মাঠে স্থানান্তরের উপযোগী করে তোলা হয়। এখানে একটা চিত্র ছিল, চিত্রটা আমরা আবার একটু দেখবো যে এটা ছিল এলংগেটেড জাইগোট, তারপরে হচ্ছে পরবর্তী ডেভেলপমেন্টের মাধ্যমে 2 সেল প্রো এমব্রিও, সেখান থেকে 16 সেল এমব্রায়ো, এরপরে এটা পরিবর্তিত হয়ে গ্লোবুলার এমব্রিও। গ্লোবুলার যে আকৃতিটা এটা পরবর্তী ধাপে পরিবর্তিত হয়ে হার্ট শেপ আকৃতি ধারণ করে এবং এর পরের ধাপে এই হার্ট আকৃতিটা পরিবর্তিত হয়ে এটা টর্পেডো আকৃতি ধারণ করে এবং লাস্ট স্টেজে যে টর্পেডো আকৃতিটা পরিবর্তিত হয়ে কটিলিডোনারি আকৃতি ধারণ করে। তাহলে এই ছিল সোমাটিক এমব্রায়োজেনেসিস প্রসেস। এবার আমরা জানবো যে সোমাটিক এমব্রায়োজেনেসিসের প্রয়োগ কি। রোগমুক্ত উদ্ভিদ, সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন করা যায়। মাইক্রো প্রপাগেশন, টিস্যু কালচারের মাধ্যমে সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে ক্ষুদ্র উদ্ভিদ অংশ হতে এমব্রায়োসের উৎপত্তি ও বিকাশ লাভের দ্বারা একই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে অনুচারা সৃষ্টি করা যায়। এরপরে আসি ভ্রূণ উদ্ধার বা এমব্রায়ো রেস্কিউ। এটা কিরকম? যে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশনের ফলে দেখা যায় যে যে এমব্রায়োটা হয় সেটা স্বাভাবিক অবস্থায় পূর্ণতা লাভ করতে পারে না। সেক্ষেত্রে এমব্রায়ো রেস্কিউ করে যদি এই টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কালচার করা হয় তাহলে সবল এবং উর্বর উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়। সোমাক্রোনাল ভ্যারিয়েশন, এই পদ্ধতিতে ক্যালাস থেকে এমব্রায়োস গঠনের ফলে বিভিন্ন ভ্যারিয়েন্টসের সৃষ্টি হয়, ফলে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নির্বাচন করা সম্ভব হয়। পুনরুজ্জীবিত প্রোটোপ্লাস্টের উৎস, সোমাটিক এমব্রায়ো বেশ কিছু প্রজাতির প্রোটোপ্লাস্ট সংশ্লেষণের উৎস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কৃত্রিম বীজ তৈরি, যে এই যে পূর্ণাঙ্গ যে এমব্রায়োস গুলো এগুলোকে ক্যালসিয়াম অ্যালজিনেট বা গ্লুটামিন দ্বারা আবৃত করে সিনথেটিক সিড তৈরি করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বব্যাপী এই সিনথেটিক সিডের চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসি জাইগোটিক ভ্রূণ ক্লোন। একটি জাইগোটিক ভ্রূণ থেকে সাধারণত একটি উদ্ভিদ উৎপন্ন হয়ে থাকে, কিন্তু একটি জাইগোটিক ভ্রূণ থেকে সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে প্রচুর সংখ্যক একই জিনোটাইপ সম্পন্ন প্লান্টেড বা অনুচারা তৈরি করা যায়। জেনেটিক ট্রান্সফরমেশন, ফরেন জিন দ্বারা ট্রান্সফর্ম কোষ বা ক্যালাস হতে এই প্রক্রিয়ার মাধ্যমে ট্রানজেনিক উদ্ভিদ উৎপন্ন করা যায়। বিভিন্ন ধরনের মেটাবোলাইট সংশ্লেষণেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে সোমাটিক এমব্রায়োজেনেসিসের প্রয়োগগুলো আমরা কি দেখলাম? যে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদনে, মাইক্রোপ্রোপাগেশনে, এমব্রায়ো রেস্কিউ, সোমাক্রোনাল ভ্যারিয়েশন, পুনরুজ্জীবিত প্রোটোপ্লাস্টের উৎস,
কৃত্রিম বীজ বা সিনথেটিক সিড তৈরি, জাইগোটিক ভ্রূণ ক্লোন, জেনেটিক ট্রান্সফরমেশন, মেটাবোলাইটস সংশ্লেষণ। তাহলে শিক্ষার্থীরা সোমাটিক এমব্রায়োজেনেসিস সম্বন্ধে আমরা ডিটেলসে জানলাম, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেল সাসপেনশন কালচার। সেল সাসপেনশন কালচার কি, এটা আমরা এখন একটু ডিটেলসে পড়ব। যে জীবাণুমুক্ত অবস্থায় কালচার মাধ্যমে এক্সট্রা বা ক্যালাস থেকে সংগৃহীত একটি মাত্র কোষ বা ক্ষুদ্র ক্ষুদ্র কোষপুঞ্জের বৃদ্ধি ও বিভাজনকে বলা হয় কোষ কালচার। জীবাণুমুক্ত অবস্থায় কালচার মাধ্যমে এক্সপ্লান্ট বা ক্যালাস থেকে সংগৃহীত একটি মাত্র কোষ বা ক্ষুদ্র ক্ষুদ্র কোষপুঞ্জের বৃদ্ধি ও বিভাজনকে বলা হয় কোষ কালচার। কোষ কালচারে যখন একটি মাত্র কোষ ব্যবহার করা হয় তখন তাকে একক কোষ কালচার বলা হয়ে থাকে। তো জীবাণুমুক্ত অবস্থায় কালচার মাধ্যমে এক্সপ্লান্ট বা ক্যালাস থেকে সংগৃহীত একটি মাত্র কোষ বা ক্ষুদ্র ক্ষুদ্র কোষ কালচারে যখন অনেক বিচ্ছিন্ন একক কোষ বা ক্ষুদ্র ক্ষুদ্র কোষপুঞ্জ আলোড়িত তরল কালচার মাধ্যমে নিমজ্জিত অবস্থায় বৃদ্ধিপ্রাপ্ত ও বিভাজিত হয় তাকে সেল সাসপেনশন কালচার বলা হয়ে থাকে। এখানে একটা ছবি আছে, আমরা ছবিটা দেখবো। আগে আমরা একটু বর্ণনাটা জেনে নিই। যে উদ্ভিদ কোষ বা কোষ সমষ্টিকে তরল কালচার মাধ্যমে বৃদ্ধি ঘটানো সম্ভব। এই কালচারকে সাসপেনশন কালচার বলা হয়। এই সাসপেনশন যদি ঝাঁকানো যায় অথবা ঘূর্ণায়মান করানো যায় বা নাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু উৎকৃষ্ট বৃদ্ধির হার দেখা যায়। তাহলে প্রসেসটা কিরকম ডিটেলসে আমরা এখন একটু জানি। যে সেল সাসপেনশন কালচার পদ্ধতিটা কিরকম, যে পৃথকীকৃত একক কোষ বা পুঞ্জীভূত অল্প সংখ্যক কোষকে তরল পুষ্টি মাধ্যমে ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায় সার্বক্ষণিক নাড়ানোর মাধ্যমে কালচার করার প্রক্রিয়াকে কোষ কালচার বা সেল সাসপেনশন কালচার বলা হয়। অর্থাৎ কোন একটা উদ্ভিদের সজীব টিস্যু থেকে এনজাইমেটিক প্রক্রিয়ায় কোষ পৃথক করে অথবা ক্যালাস উৎপন্ন করে তা তরল পুষ্টি মাধ্যমে স্থানান্তর করে সার্বক্ষণিক ঝাঁকুনির মাধ্যমে কালচার করলে এই ক্যালাস থেকে কোষগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। ক্যালাস থেকে কোষগুলো আলাদা হয়ে যায় এবং পুষ্টি মাধ্যমে বৃদ্ধি পেতে থাকে। এই পৃথকীকৃত কোষের তরল পুষ্টি মাধ্যমে সাসপেন্ডেড অবস্থায় কালচার করার প্রক্রিয়াকেই সেল সাসপেনশন কালচার বলা হয়। তো এই সেল সাসপেনশন কালচার এটা দুটো ধাপে করা হয়ে থাকে। সলিড মিডিয়ামে ক্যালাস কালচার করা, আর এটা হচ্ছে লিকুইড মিডিয়ামে ক্যালাস কালচার করা। সলিড মিডিয়ামে ক্যালাস কালচার করা এটা কিরকম, যে সেল সাসপেনশন কালচার করার পূর্ব শর্তই কিন্তু হচ্ছে যে সজীব টিস্যু বা যে ক্যালাসটা আছে, যে ভঙ্গুর ক্যালাস, সেই ক্যালাস থেকে প্রত্যেকটা একক কোষকে আলাদা করা। এটা কিন্তু সেল সাসপেনশন কালচার করার পূর্ব শর্ত। তাহলে এর জন্য প্রথমে সজীব টিস্যুর অংশ যেমন পাতা, পর্বমধ্য, ভাস্কুলার ক্যাম্বিয়াম ইত্যাদি যে কোনো একটা অংশকে অক্সিন গ্রোথ রেগুলেটরের উপস্থিতিতে কালচার করে সেখান থেকে দ্রুত বৃদ্ধি সম্পন্ন ক্যালাস তৈরি করা হয়। সলিড মিডিয়ামে ক্যালাস কালচার করা এটা কিরকম আমি বললাম, যে সেল সাসপেনশন কালচারের পূর্ব শর্তই হচ্ছে যে সজীব টিস্যু বা ক্যালাস থেকে প্রত্যেকটা একক কোষকে আলাদা করা। এর জন্য প্রথমে সজীব টিস্যুর অংশ অক্সিন গ্রোথ রেগুলেটরের উপস্থিতিতে কালচার করে তা থেকে দ্রুত বৃদ্ধি সম্পন্ন ক্যালাস তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে যে এই যে লিকুইড মিডিয়ামে ক্যালাস কালচার করা, এটা কেমন, যে একটা কনিক্যাল ফ্লাস্কে 40 থেকে 60 মিলিলিটার লিকুইড মিডিয়াম নেওয়া হয়। এতে এই যে পূর্বে যে ক্যালাসটা প্রতিষ্ঠিত করা হলো, এই পূর্ব প্রতিষ্ঠিত ক্যালাস থেকে 3 বা 4টি টুকরো এই কালচার টিউব থেকে নিয়ে তরল পুষ্টি মাধ্যমে স্থাপন করা হয়। তবে এই কাজটা করার আগে এই যে কনিক্যাল ফ্লাস্কটা, এই কনিক্যাল ফ্লাস্কের মুখকে অবশ্যই হিট দিয়ে নিতে হবে। এরপর ফ্লাস্কের মুখটা কটন প্লাগ দিয়ে ভালো করে এয়ারটাইট করে বন্ধ করতে হবে এবং এটাকে কাগজ দিয়ে মুড়িয়ে দিতে হবে। সাধারণত অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়ে থাকে। তো এরপর ফ্লাস্কে ক্লাম্পের সাহায্যে ঘূর্ণায়মান যে শেকার আছে সেই শেকারের উপর স্থাপন করা হয়, যেটা কিনা প্রতি মিনিটে 80 থেকে 120 বার ঘোরে। এখন এই ফ্লাস্কের তরল পদার্থগুলো একটা জীবাণুমুক্ত ছাঁকুনির মাধ্যমে ঢেলে দেওয়া হবে। পরিণত কোষগুলোকে 10 থেকে 15 মিনিট ফিটাতে দেওয়া হয় অথবা সেন্ট্রিফিউজ করে নিয়ে চূড়ান্ত কোষগুলোকে নিঃসরিত করা হয় এবং যে অবশিষ্ট তরল পদার্থ থাকে সেই তরল পদার্থটা ফেলে দেওয়া হয়।
এভাবে যে কোষগুলো পাওয়া যায় সেগুলোকে প্রয়োজনীয় মাত্রার বিশুদ্ধ তরল মিডিয়ামে সাসপেন্ডেড করা হয় এবং প্রতিটি জীবাণুমুক্ত ফ্লাস্কে সম পরিমাণে কিন্তু বিতরণ করা হয়। তো এই ফ্লাস্কগুলোকে আবার শেকারের উপর স্থাপন করা হয় এবং একক কোষ ও পুঞ্জীভূত কোষগুলোকে বৃদ্ধি পেতে দেওয়া হয়। পরবর্তী সাবকালচার গুলো কিন্তু এই একই পদ্ধতির মাধ্যমে, একই পদ্ধতির পুনরাবৃত্তি করার মাধ্যমে করা হয়। 3 থেকে 4 বার সাবকালচার করার পর এই সেল সাসপেনশন গুলোকে এক ফ্লাস্ক হতে অন্য ফ্লাস্কে স্থানান্তরিত করা হয়। তো এই যে সাসপেনশন থেকে অগণিত কিন্তু একক কোষ উৎপন্ন হয়, যা পরবর্তীতে কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে থাকে। তো দুই ভাবে সাসপেনশন কালচার করা যায়, একটা হচ্ছে ব্যাচ কালচার টেকনিক আর একটা হচ্ছে কন্টিনিউয়াস কালচার টেকনিক। তো ব্যাচ কালচার টেকনিকটা কিরকম, যে এক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ মিডিয়াম একটা নির্দিষ্ট সময়ের জন্য কালচার করা হয়। এতে সেল সাসপেনশন 100 থেকে 250 মিলিলিটার কনিক্যাল ফ্লাস্কে 20 থেকে 75 মিলিলিটার তরল মাধ্যমে সামান্য পরিমাণে কালচার কোষের ইনোকুলাম নির্দিষ্ট সময়ান্তরে সংযোগ করে এই অরবিটাল ঝাঁকুনিতে রাখা হয়। ব্যাচ কালচারের আবার বিভিন্ন রকমের হয়ে থাকে। আর কন্টিনিউয়াস কালচার টেকনিক যেটা, সেটা কিরকম হয়ে থাকে, এই কন্টিনিউয়াস কালচার টেকনিককে ম্যাস আবাদও বলা হয়ে থাকে। এক্ষেত্রে কোষ অধিক পরিমাণে অনেক সময় ধরে স্থির অবস্থায় বিশেষ ধরনের পাত্রে কালচার করা হয়। এটা আবার দুই ভাবে করা হয়, একটা হচ্ছে বদ্ধ পদ্ধতি এবং আরেকটা হচ্ছে খোলা পদ্ধতি। বদ্ধ পদ্ধতিতে এই যে নতুন সংযোজিত পুষ্টি মাধ্যম এবং এই যে পুরনো মাধ্যমের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা হয়। এক্ষেত্রে দেখা যায় কি, এই যে বের হওয়া পুরনো মাধ্যমের সাথে যে কোষ বেরিয়ে আসে তা আবার ছেঁকে কালচার মিডিয়ামে সংযোগ করা হয়, ফলে কোষের বায়োমাসটা ক্রমান্বয়ে বেড়ে যায়। আর খোলা পদ্ধতিতে নতুন মাধ্যম এমন ভাবে সংযোজন করা হয় যেন সমপরিমাণ কালচার মিডিয়ামেও কোষ বের করে আনা হয়, ফলে একটা পরিমিত বৃদ্ধি মাত্রায় সুদীর্ঘ সময়ের জন্য এই কালচার কোষকে সংরক্ষণ করা যায়। তো এই পদ্ধতির কিছু সুবিধা রয়েছে, যেমন এই পদ্ধতির সুবিধাগুলো হলো সহজে অনেকদিন ধরে কিন্তু রক্ষণাবেক্ষণ করা যায়, যান্ত্রিক ত্রুটি হলে কম ক্ষতি হয়। তো এই যে সেল সাসপেনশন কালচার করা হলো, এই সেল সাসপেনশন কালচারে কোষ বৃদ্ধির যে ধাপগুলো, সেই ধাপগুলোকে আবার 5টা ধাপে ভাগ করা যায়: ল্যাগ ফেজ, লগারিদম ফেজ, লিনিয়ার ফেজ, প্রগ্রেসিভ ফেজ এবং স্টেশনারি ফেজ। ল্যাগ ফেজে কি হয়, ল্যাগ ফেজে এই কোষগুলো বিভাজনের প্রস্তুতি নেয়, ল্যাগ ফেজে কোষগুলো বিভাজনের প্রস্তুতি নেয়। আর লগারিদম যে ফেজটা, লগারিদম ফেজে কোষগুলো বৃদ্ধি পাওয়া শুরু করে এবং জ্যামিতিক হারে কোষগুলো বৃদ্ধি পায়। লিনিয়ার ফেজে দেখা যায় কি, যে সবচেয়ে কোষগুলো বেশি বৃদ্ধি পায়, লিনিয়ার ফেজে কোষগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। আর প্রগ্রেসিভ ফেজে যেখানে, সেখানে এই লিনিয়ার ফেজের চেয়ে কোষ বিভাজনের হারটা ধীরে ধীরে কমে আসে। আর স্টেশনারি ফেজে এসে এই বিভাজনটা বন্ধ হয়ে যায়। সেজন্য এই প্রগ্রেসিভ ফেজে যখন বিভাজন হারটা আগে থেকে ধীরে ধীরে কমে আসে, তখনই কিন্তু এটাকে নতুন আবার কালচার মিডিয়ামে কালচার করে ফেলতে হয়। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল সেল সাসপেনশন কালচার পদ্ধতি। এখন এখানে একটা ছবি আছে, ছবিটা আমরা একটু দেখব। যে এই যে দেখো, এখানে হচ্ছে এই যে ক্যালাস টিস্যু, এই ক্যালাস টিস্যুকে কিন্তু এই যে লিকুইড মিডিয়ামে নেওয়া হয়েছে। ক্যালাস টিস্যু, তাকে লিকুইড মিডিয়ামে নেওয়া হয়েছে, পরবর্তীতে একে শেকারে দেওয়া হয়েছে। শেকারে দিলে এই যে সেল সাসপেনশন, পরবর্তীতে এটাকে ফিল্ট্রেশন করা হয়েছে এবং ফিল্ট্রেশনের পর এটাকে আবার ফ্রেশ মিডিয়ামে নেওয়া হয়েছে, নেওয়ার পরে আবার শেকারে দেওয়া হয়েছে, শেকারে দেওয়ার পর এই যে প্লেটিং অফ সেল সাসপেনশন, এখান থেকে কিন্তু এই যে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাধ্যমে এমব্রায়ার্স গুলো তৈরি হয়েছে। এই এমব্রায়ার্স থেকে পরবর্তীতে ভ্রূণ মুকুল থেকে শুট এবং লিফ এবং ভ্রূণ মূল থেকে রুট উৎপন্ন হয়েছে। রুট, শুট এবং লিফের সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ অনুচারা বা প্লান্টলেট তৈরি হয়েছে। এই প্লান্টলেটটা পরবর্তীতে আবার বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করিয়ে এটাকে ফিল্ডে স্থানান্তর করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা সেল সাসপেনশন কালচার কাকে বলে জানলাম, সেল সাসপেনশন কালচার কিভাবে করা হয় জানলাম এবং তার একটা চিত্র দেখলাম। এবার আমরা যেটা জানবো যে সেল সাসপেনশন কালচারের গুরুত্ব কি। সেল সাসপেনশন কালচারের গুরুত্বগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে একই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ তৈরি করা যায়, বিভিন্ন পদার্থের জৈব রূপান্তর ঘটানো সম্ভব, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা এমব্রায়ো গঠন সম্বন্ধে জানা যায়,
বিভিন্ন প্রকার গৌণ বিপাকজাত পদার্থ উৎপন্ন করা হচ্ছে, গুরুত্বপূর্ণ মিউট্যান্ট উদ্ভিদ উৎপন্ন করা যেতে পারে। তাহলে সেল সাসপেনশন কালচারের গুরুত্ব কি? যে একই জেনোটাইপ যুক্ত উদ্ভিদ তৈরি করা যায়, বিভিন্ন পদার্থের জৈব রূপান্তর ঘটানো সম্ভব, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা এমব্রায়ো গঠন সম্বন্ধে জানা যায়, বিভিন্ন প্রকার গৌণ বিপাকজাত পদার্থ উৎপন্ন করা হচ্ছে, গুরুত্বপূর্ণ মিউট্যান্ট উদ্ভিদ উৎপাদন করা যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে কি শিখলাম? এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি শিখলাম আমরা আবার একটু দেখে নিই। প্রথমে আমরা অর্গানোজেনেসিস কাকে বলে সেটা জানলাম। এরপরে এই যে গতদিন আমরা যেটা জেনেছিলাম যে টিস্যু কালচার কাকে বলে এবং টিস্যু কালচার পদ্ধতির যে ধাপগুলো সেটা আমরা একটু মনে করে নিয়েছি। এরপরে আমরা সোমাটিক এমব্রায়োজেনেসিস কাকে বলে, সোমাটিক এমব্রায়োজেনেসিসের প্রক্রিয়াটা এবং সোমাটিক এমব্রায়োজেনেসিস এর প্রয়োগ ডিটেলসে কিন্তু পড়লাম। এরপরে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে সেল সাসপেনশন কালচার। তার একটা চিত্র আমরা দেখেছি এবং সেল সাসপেনশন কালচার পদ্ধতিটা ডিটেলসে পড়লাম এবং সেল সাসপেনশন কালচারের গুরুত্ব সম্বন্ধে জানলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো উল্লেখ করব, প্লান্ট বায়োটেকনোলজি, AKM রফিউল ইসলাম, মোহাম্মদ হাসানুর রহমান, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী, ABM ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।